কেমন আছেন? শীতের দিনে মনে হচ্ছে সবাই ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা নাই এই সাইড থেকে? এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুজরাট না চট্টলা, গুজরাট না চট্টলা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুজরাট না চট্টলা, জেগেছে রে জেগেছে, চট্টলা জেগেছে, চট্টলা জেগেছে, আবু সাইদ মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শান্ত মুক্ত, জেগেছে রে জেগেছে, বীর চট্টলা জেগেছে। আমরা শহীদের রক্ত মারিয়ে আজকের মঞ্চে দাঁড়িয়েছি। আমাদের কারো পা নাই, কারো হাত নাই, কারো কারো চোখ নাই। আপনারা যারা রাজপথে ছিলেন, আপনাদের অনেক সহযোদ্ধা এখন চোখে দেখতে পারে না, আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। অনেকের এই পা নাই, একটা পা হারায় গেছে, এই পাটা আর আসবে না। আর অনেকেই তো জীবন দিয়ে দিছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, একটা হাত, একটা পা অথবা একটা চোখের বিনিময়ে আমরা আজকের মঞ্চে দাঁড়াতে পেরেছি। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এখনো অনেকেই অসুস্থ অবস্থায় আছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। খুব সুন্দর উপস্থাপনা শুনছিলাম যে বদ্দিন হাইও আন্ন হাইও, মানে বেশি খেয়ে ফেলছে, এত বেশি খেয়ে ফেলছে যে আর হজম করতে পারে নাই, যার ফলে দিল্লিতে পালায় যেতে হয়েছে, পালায় যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মরণ কামড় দিয়েছিল। যেভাবেই হোক দমন পীড়ন, খুন গুম করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। পৃথিবীর কোনো স্বৈরাচার সারা জীবন টিকে থাকতে পারে নাই। 16টা বছর খেয়েছে, ব্রিজ খেয়েছে, কালভার্ট খেয়েছে, টানেল খেয়েছে, ফ্লাইওভার খেয়েছে, ইট খেয়েছে, বালু খেয়েছে, সিমেন্ট খেয়েছে, রড খেয়েছে। খাইতে খাইতে এত খাইছে আর খাইতে পারে না, মানুষও খাইছে। তো আমরা যখন পুলিশের সামনে, বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে পেরেছি, তারপর আর আমাদেরকে দাবাইতে পারে নাই। 11ই জুলাইয়ের কথা শুনছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আমরা যখন প্রথম দিন 1 নাম্বার গেট ব্লক করি, অর্থাৎ রাঙামাটি খাগড়াছড়ি টু চট্টগ্রাম যে মহাসড়ক আছে সেটা বন্ধ করে দিয়েছিলাম, চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। তো ওই দিন আমি একটা কথা বলছিলাম যে মানে যাই হোক, আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে ততদিন পর্যন্ত চলবে। যদি আমাকে রাজপথ থেকে সরায় নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমার শেষ স্টেপ হবে নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দিব, কিন্তু আন্দোলন থেকে যাব না, আপনাদেরকে কথা দিচ্ছি। এটা আমার কথা ছিল অনেক আগের। তো 11ই জুলাই একটু বৃষ্টি ছিল আর মানুষজন বেশি ছিল না। ধরেন বটতলী স্টেশনে আমরা জড়ো হয়েছিলাম, শিক্ষার্থী ছিল আমরা 200 জনের মতো, আর পুলিশ ছিল 300, অর্থাৎ স্টুডেন্টের থেকে পুলিশ বেশি ছিল। আর তাদের একটা লক্ষ্য ছিল যে আজকে কোনোভাবেই শিক্ষার্থীদেরকে রাজপথে দখল করতে দেওয়া যাবে না। আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা বটতলী স্টেশনে কিছু স্লোগান দিয়ে চলে যান, আপনারা রাজপথে যান না। তো আমরা বলছিলাম আমরা যেভাবে হোক রাজপথে নামবো, আপনারা আমাদেরকে থামায় রাখতে পারবেন না।
তো এক পর্যায়ে আমরা রাজপথে নামি, টাইগার পাস পর্যন্ত মার্চ করতে করতে যাই, কিন্তু টাইগার পাসে গিয়ে এমন ব্যারিকেড দিয়ে আমরা যাইতে পারতেছিলাম না। তো দুইজন গিয়ে সামনে নেগোসিয়েশন করে কথা বলে পুলিশের সাথে যে আমাদেরকে যাইতে দেন, আমরা আজকে রাস্তা ব্লক করব না। কিন্তু তাদের কথা হচ্ছে টাইগার পাস থেকে আমাদেরকে এক চুলো যাইতে দেবে না। তো আমাদের যারা বোনেরা ছিল সামনে, শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের বোনেদের অবদান অনস্বীকার্য ছিল। আমাদের বোনরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না, যদি না যান তাহলে আমরা যাব, আপনারা থাকেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। তো সামনে দুইজন নেগোসিয়েশন করতেছিল, আমরা পেছনের দিকে ছিলাম। তো দেখেন, ধরেন আপনার বোন অথবা আপনার মেয়ে, তাকে যদি কেউ কোনো পর পুরুষ টাচ করে আপনার কেমন লাগবে? সে পুলিশ হোক, সে তো পর পুরুষ, তাই না? আমার বোনকে যদি কোনো পুলিশ বা পর পুরুষ টাচ করে, আমি এটা মেনে নিব? মেরে ফেলবো না? তো পুলিশ যারা ছিল অধিকাংশই পুরুষ ছিল। আমরা ভাবছি যে যেহেতু আমাদের বোনেরা সামনে আছে, বোনদেরকে কিছু করবে না, কিন্তু তারা বোনদেরকেও এমনভাবে পিটাইছে, ওইখান থেকে একজন বোনকেও যেতে দেয় না ওই দিন। তো ব্যারিকেড ভেঙে আমরা কিছু সামনে চলে যাই, পেছনে কারা মাইর খাচ্ছে এটা দেখার সুযোগ ছিল না, বাট অনেকেই মাইটের খেয়ে আমরা চলে যাই সামনে। দেখা গেল যে 150 মানুষের একটা মিছিল, আমরা দৌড়াইতে দৌড়াইতে টাইগার পাস থেকে 2 নম্বর গেট পর্যন্ত যাই। তো ওখানে যাওয়ার পরে দেখি যে পেছন থেকেও পুলিশ, সামনে থেকেও পুলিশ, মাঝখানে পড়ে গেছি আমরা। 11ই জুলাই তো পুলিশ যখন লাঠি চার্জ করা শুরু করে 2 নম্বরে আমাদের ওপর, তারপর দেখি পুলিশ আর ছাত্রলীগ একসাথে লাঠি চার্জ করতেছে। তো সবাই দৌড়াচ্ছে, মানুষও কম ছিল, স্বাভাবিকভাবে সবাই দৌড়াচ্ছিল। তো আমিও দৌড়াচ্ছি আস্তে আস্তে। এক পর্যায়ে দেখি যে পেছনে আর কেউ নাই, মানে সবাই চলে গেছে। তো আমি মাথার ভেতরে শুধু ঘুরতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। আমি যে কথা দিছিলাম আমি যাব না, মানে তাহলে কি এটা আমি ফাবর মারছিলাম যে যাব না? তাহলে তো আমি দেশের মানুষের কথা রাখতে পারতেছি না, যাদেরকে আমি কথা দিছি রাখতে পারতেছি না। আমি একজন প্রতারক হয়ে যাচ্ছি। প্রতারক হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তো আমি ভাবলাম যে আচ্ছা যাই হবার হবে, আমি দাঁড়ায় যাব। তো আমি দাঁড়ালাম, চোখটা বন্ধ করে ইন্না লিল্লাহি পড়তেছি, আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে। তো এক পর্যায়ে দেখি যে মানে কেউ একজন ওকে ধাক্কাচ্ছে। তো আমি চোখ খুলে দেখি যে পুলিশ ধাক্কাচ্ছে, আমিও ধাক্কাচ্ছি, পুলিশও ধাক্কাচ্ছে, আর পাশে সাংবাদিকটা ছিল। তো ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি পড়ে যাই। তারপর যারা ছিল সবাই চলে আসে, এবং আধা ঘন্টার ব্যবধানে, 30 মিনিটের ব্যবধানে, যেখানে 100 মানুষ ছিল সেখানে 2000-এরও বেশি মানুষ হয়ে গেছে। এবং আমি প্রত্যেকটা জায়গায় পরিষ্কারভাবে বলি যে বীর চট্টলার মাটি ইতিহাস তৈরি করে। প্রত্যেকটা ইতিহাস এই বীর চট্টলা থেকে তৈরি। জুলাই অভ্যুত্থানে প্রথম বুক পেতে দেওয়া পুলিশের সামনে বীর চট্টলা থেকে। 11ই জুলাইয়ের পরে আর কেউ পুলিশের বুলেট ভয় পায় নাই। প্রত্যেকটা মানুষ পুলিশের বুলেটের সামনে দাঁড়াইছে, এবং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার বুকটা আগে পাতবে। এবং 15ই জুলাই প্রথম ছাত্রলীগ পিটাইছে এই চট্টলায়। এর আগে কোথাও পুলিশ পিটায় না, ছাত্রলীগ পিটায় নাই। তো এই বীর চট্টলার মাটি হচ্ছে ইতিহাস তৈরি করে। আর আপনারা ভারতে বসে বলেন চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, খুলনা চাই, আরেকটা কি জানি ব্রাহ্মণবাড়িয়া চাই নাই মনে হয়, চট্টগ্রাম চান, আসেন আমরা দিব। একজনকে তো পাঠাইছি দিল্লিতে, আবার যৌতুকও যাচ্ছেন। যৌতুক তখনই দেওয়া হয় যখন স্বেচ্ছায় বা হচ্ছে নিজ ইচ্ছায় কন্যাকে বিয়ে দেওয়া হয়, তাছাড়া যৌতুক দেওয়ার কোনো প্রথা নাই। আছে? আমরা তো স্বেচ্ছায় দেই নাই, পালায় গেছে। আমরা তো চাইছিলাম থাকুক, এবং আপনারা দিল্লি থেকে বয়ান দেন, চট করে ঢুকে যাবেন। আমরা চাই আপনারা আসেন, আমরা প্রস্তুত, সবসময় প্রস্তুত। না ঢাকায় যাইতে হবে না, চট্টলায় আসেন। ব্রাহ্মণবাড়িয়া যাইতে হবে না, চট্টলায় আসেন। আমরা চাই আপনারা আসেন, আপনাদেরকে আমরা একটু দেখতাম। তো দিল্লির দাদা বাবুরা 16 বছর প্রেসক্রিপশন দিয়ে যেভাবে বাংলাদেশ চালিয়েছেন,
সেই দিনগুলা ভুলে যান। 16 বছরের কথা ভুলে যেতে হবে। এই বাংলাদেশ আর 16 বছরে নাই, এটা আপনাদের বুঝতে হবে। দিল্লির প্রেসক্রিপশনে, ভারতের দাদাবাবুদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের যেমন সম্পর্ক, ঠিক তেমনি ভারতের সাথে সম্পর্ক হবে। আপনারা যদি মনে করেন আপনারা যেভাবে বলবেন সেভাবে দেশ চলবে, তাহলে আপনারা সবচেয়ে বড় ভুল করবেন। আমরা যেমন খুনি হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি, ঠিক তেমনি ভারতীয় প্রত্যেকটা ষড়যন্ত্রকে রুখতে আমরা এক আছি। যদি আপনারা কোনো নীল নকশা ইসকন বা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করতে চান, আপনাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি জারি থাকবে। যারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, গুম খুন খুন এবং রাজধানীর ওই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে। কোন সন্ত্রাসী সংগঠন এদেশের মানুষের মঙ্গল করতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা রক্ত মারিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়েছি। শহীদের রক্তের উপর পাড়া দিয়ে বাংলাদেশ এই অবস্থানে দাঁড়িয়ে আছে। এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য যা কিছু প্রয়োজন এই বাংলাদেশের ছাত্র জনতা করবে, কিন্তু বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 71 দেখেছি, 90 দেখেছি, 24ও দেখলাম। আমরা আর নতুন কোনো সাল দেখতে চাই না। আমরা আর কোনো রক্ত দেখতে চাই না, কারণ রক্ত দেখতে দেখতে আমরা আজকের অবস্থানে এসে পৌঁছেছি। এদেশের মানুষ যদি বারবার আন্দোলন সংগ্রাম রক্ত ঝরায়, তাহলে স্বাধীনতা ভোগ করবে কবে? যদি আমাদের বারবার রক্তই ঝরাইতে হয়, তাহলে আমরা স্বাধীনতাটা কবে ভোগ করব? তাই আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা পরবর্তীতে আর কোনো সাল দেখব কি না। যদি আমরা পরবর্তীতে আর কোনো সাল দেখতে না চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রটাকে এমনভাবে সংস্কার করতে হবে যেন আর কেউ নব্য স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আমাদের ইতিহাস খুব একটা ভালো না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যারাই ক্ষমতায় যায়, ক্ষমতার গন্ধে মানুষ অন্ধ হয়ে যায়। যারাই ক্ষমতায় যায় তারাই শোষক হয়ে ওঠে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। আপনারা যদি জুলুম লিখেন, আমরা ইনসাফ লিখে যাব। আপনারা এই শহরের দেয়ালে দেয়ালে যদি জুলুম ছাপিয়ে দেন, আমরা এই শহরের দেয়ালে দেয়ালে ইনসাফ লিখে যাব। ইনসাফের জন্য রক্ত দিব। আমরা ঘুমায় যাই নাই, আমরা জেগে আছি। যতদিন পর্যন্ত শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত সুন্দর একটা বাংলাদেশ পুনর্গঠন না হবে, ততদিন পর্যন্ত আমরা আছি। আমরা দেখেছি বিগত সময়গুলোতে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হতো, জঙ্গি ট্যাগ দেওয়া হতো, আয়না ঘরে পাঠানো হতো। আমরা যখন ছোটবেলা তখন দেখেছি গ্রামে কোনো একজন বড় আলেমকে দাওয়াত দেওয়া হলে আমরা অনিশ্চয়তায় থাকতাম যে সেই আলেম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিনা, নাকি তাকে পথ থেকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমরা নিশ্চিত হতে পারতাম না যে কোনো নামি দামি নাম করা আলেম যাদের বক্তব্য শোনার অপেক্ষায় আমরা বসে থাকতাম, পরে আবার হতাশ হয়ে বাসায় যেতে হতো, তাদের কথা আমরা শুনতে পারতাম না। কারণ এই ৭২-এর মুজিববাদী সংবিধান আমার দাড়ি টুপিওয়ালা ভাইদের অধিকার কেড়ে নিয়েছে। এই দাড়ি টুপিওয়ালা ভাইদের কথা বলতে দেয় নাই। যারা ইনসাফের কথা বলেছে তাদেরকে আয়না করে পাঠিয়েছে, যারা ইনসাফের কথা বলেছে তাদেরকে জেলে ভরেছে, যারা ইনসাফের কথা বলেছে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে গুম করেছে, তাদেরকে খুন করেছে।
নাই সেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না। তাই অনতি বিলম্বে এই মুজিববাদী সংবিধানের সুরাহা করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশে আবার যদি নব্য স্বৈরাচার তৈরি হয় তাহলে এই চট্টলা থেকে প্রথম আওয়াজ যাবে, এই চট্টলা থেকে আওয়াজ যাবে। স্বৈরাচারের কোনো ঠাঁই এই বাংলার জমিনে হবে না। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে।